2007 সালের 1/11-এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেদিন জাতীয়তাবাদী দলের উপর স্ট্রিম রোলার চালানো হয়েছে, নির্যাতন, জুলুম, মামলা, হামলা, জেল জুলুম দিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে নির্যাতন করা হয়েছে। সুতরাং জাতীয়তাবাদী দল কোনো সময় কোনোভাবেই এই 1/11 আবার আসুক বা 1/11-এর মতো একটা অরাজনৈতিক একটা পরিবেশ তৈরি হোক, জাতীয়তাবাদী দল কোনোভাবেই চাইবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিএনটিভি নিয়মিত টক শো রাজনৈতিক আলাপচারিতা আপনাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো আমাদের এখানে কোনো না কোনো অতিথির সাথে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন, একসময় তুকুর ছাত্রনেতা, এরপরে চট্টগ্রামের শহরে তার সবচেয়ে বেশি জনপ্রিয় একটা অবস্থান আছে। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন। আমরা ওনার সাথে রাজনৈতিক আলাপ করবো এবং আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো। শুরুতে আপনার কাছে যাবো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, সেই বিষয়টা হলো আসলে একটা বিষয় এখন খুব মার্কেট আসলে খুব বিষয়টা খুব আলোড়ন সৃষ্টি করছেন, যে আমরা দেখছি যে মির্জা ফখরুল সাহেব একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য দেওয়ার পরপরই কিন্তু আমরা যে উপদেষ্টা নাহিদ সহ অনেকে লিখছেন যে আসলে বাংলাদেশ 1/11-এর দিকে যাচ্ছে। আসলে এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন, আসলে বক্তব্যটা আসলে কতটুকু যৌক্তিক বা আসলে কি বাংলাদেশ 1/11-এর দিকে যাচ্ছে কিনা, বিষয়টা একটু জানেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে একটি কর্তৃত্ববাদী শাসনের অবসানের পরে মানুষ অপেক্ষা করছে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ তার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তার প্রতিনিধিকে নির্বাচিত করবেন, পার্লামেন্টে পাঠাবেন, একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করবে। এটাই জনগণের এই মুহূর্তে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। আমাদের মহাসচিব জাতীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবরই একজন সজ্জন, সৎ এবং তিনি খুব কম কথা বলেন এবং অসম্ভব একজন বিজ্ঞ রাজনীতিবিদ। উনি যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষিতে সরকারের যে উপদেষ্টা যে কথা বলেছেন, এটা অত্যন্ত হাস্যকর, অনভিপ্রেত এবং এটাকে অকালপক্কতা বা অপরিপক্ক একটা বক্তব্য বলে আমি মনে করি। আপনারা জানেন 2007 সালের 1/11-এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেদিন জাতীয়তাবাদী দলের উপর স্ট্রিম রোলার চালানো হয়েছে, নির্যাতন, জুলুম, মামলা, হামলা, জেল জুলুম দিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে নির্যাতন করা হয়েছে। সুতরাং জাতীয়তাবাদী দল কোনো সময় কোনোভাবেই এই 1/11 আবার আসুক বা 1/11-এর মতো একটা অরাজনৈতিক একটা পরিবেশ তৈরি হোক, জাতীয়তাবাদী দল কোনোভাবেই চাইবে না। এবং মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে এই কথা কোনোভাবেই প্রমাণিত হয় না যে আমরা 1/11-এর পরিবেশ তৈরি হচ্ছে, এ ধরনের কোনো কথা তিনি কিন্তু বলেন নাই। এটা একটা আসলে গোলা পানিতে মাছ শিকার করা একটা অপচেষ্টা বলে আমি মনে করি। পাশাপাশি আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে এবং আমরা একটা সংস্কার একটা বিষয় দেখছি, কিন্তু এই সরকারে যে আসলে বলছে সংস্কার বলছে, কিন্তু আসলে লিখিত কোনো ধরনের সংস্কার দেয়নি। এই বিষয়টা আপনি বলবেন যে আসলে কি ধরনের সংস্কার করা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আমরা আজকে সরকার বলছেন যে তারা এই সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়েছে যে বিগত 15 বছর ধরে দেশের প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নির্বাচনের ব্যবস্থা একেবারে উঠে গিয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের মানুষ নির্বাচনের প্রক্রিয়া পর্যন্ত ভুলে গিয়েছে, কারণ ভোটাধিকারের কোনো সুযোগ নেই। মানুষ আশা করছে এটা ভোট হবে, নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, কিন্তু কিছু যৌক্তিক সংস্কার করতে হবে, কিন্তু সেটা অনন্তকাল ধরে ক্ষমতায় থেকে নয়। নির্ধারিত সময়ের ভিতরে সংস্কার কর্মসূচিগুলো করে মানে সরকার নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই জনগণ আশা করে। এবং এই সংস্কারের যে কথা বলছেন, আজকে অন্তর্বর্তীকালীন সরকার এখনই সে সংস্কারের কথা বলছেন, অত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান 2023 সালে কিন্তু এই সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছেন। 31 দফা রাষ্ট্র মেরামতের যে সংস্কার কর্মসূচি, সেই সংস্কার কর্মসূচি কিন্তু তারেক রহমান সাহেব প্রথম দিয়েছেন এবং 31 দফার ভিতরে দেশের সামগ্রিক বিষয়গুলো কিন্তু সংস্কারের আওতায় চলে আসছে এবং এগুলি যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেশ একটি সুন্দর গণতান্ত্রিক এবং একটি আদর্শিক রাষ্ট্রে পরিণত হবে বলে আমরা মনে করি। বিগত সরকার আমরা দেখেছি আসলে জিয়াউর রহমান কোনো ব্যক্তির নয় এবং কোনো দলের নয়, সবার মধ্যে একটা গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা আছে। এবং বিগত সরকার আমাদের জিয়াউর রহমানের যে একটা অবদান ছিল, সেটা পাঠ্যপুস্তক থেকে সুচারুরূপে আপনাকে উদ্ধার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনি এই বিষয়টা যদি আপনি জানেন আসলে কেন জিয়াউর রহমানকে নিয়ে এত অপপ্রয়াস বা এত প্রচেষ্টা কেন ছিল?
1971 সালের 26শে মার্চ এই চট্টগ্রামের কালুঘাট বেতারকেন্দ্র থেকে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে তার পরিবার পরিজনের কথা চিন্তা না করে দেশের মানুষের কথা চিন্তা করে বাংলাদেশকে স্বাধীন করার জন্য তিনি সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি তার আগে 25শে মার্চ এই বিপ্লব উদ্যম থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, উই রিভল্ট বলে। এবং যিনি স্বাধীনতা সংগ্রামের ঘোষণা দিয়েছেন, শুধু ঘোষণা দিয়ে তিনি লুকিয়ে থাকেননি, সমর যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বিজয় না হওয়া পর্যন্ত তিনি বাংলাদেশের আপামর জনসাধারণ মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন। পরবর্তীতে তিনি একজন নিয়মিত অফিসার হিসেবে সামরিক বাহিনীতে ফিরে গিয়েছেন। 1975 সালে 7 নম্বর সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে দেশের সিপাহী জনতা আবার জিয়াউর রহমানকে আপনার মূল জায়গায় নিয়ে এসেছেন এবং জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা সংগ্রাম, বহুদলীয় গণতন্ত্র এবং বহুত্ববাদের জন্য যে রাজনীতি করেছেন সেটা জনগণ সব সময় জিয়াউর রহমানকে মনে করে রেখেছে এবং জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের কাছে একজন জনপ্রিয় রাজনীতিবিদ। তো দেশে গত 15 বছর ধরে যে আওয়ামী লীগের শাসন ছিল, তারা কোনো সময় জিয়াউর রহমানের যে অবদান স্বাধীনতা সংগ্রামে, দেশের গণতন্ত্র এবং উন্নয়নে যে জিয়াউর রহমানের যে অবদান, রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমানের যে অবদান, সমস্ত কিছুকে অস্বীকার করে তাকে খলনায়ক বানানোর অপচেষ্টা করেছেন। দেশের মানুষ এটা কোনোভাবে ভালোভাবে নেয় নেই, বরঞ্চ দেশের মানুষের কাছে জিয়াউর রহমানের জনপ্রিয়তা বেড়েছে, জিয়াউর রহমান সাহেবের গ্রহণযোগ্যতা বেড়েছে এবং জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের কাছে প্রাণপতি হিসেবে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। শত ষড়যন্ত্র করে, চক্রান্ত করে পাঠ্যপুস্তক থেকে জিয়াউর রহমান নাম মুছে দিয়ে, জিয়াউর রহমানের মাজারে যাওয়ার বেলিবিস্টকে ধ্বংস করে দিয়ে, জিয়াউর রহমানকে বিভিন্ন একজন স্বাধীনতা সংগ্রামের যে তিনি যে তার বীরুত্তম কথা প্রত্যাহার করার যে ধরনের মানে উদ্ভট কথা শেখ হাসিনা ওয়াজেদ বলেছেন, আওয়ামী লীগ বলেছেন, আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা জিয়াউর রহমানের যে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন, এগুলি দেশের মানুষ কোনোভাবে গ্রহণ করে নাই। দেশের মানুষ এগুলির বিরুদ্ধে বরঞ্চ আওয়ামী লীগের প্রতি ঘৃণা প্রকাশ করেছে। সুতরাং জিয়াউর রহমানকে চেষ্টা করলেও ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। আচ্ছা, একটা বিষয় কিন্তু বরাবরই সবসময় সামনে চলে আসছে, যেমন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা করবে, সে বিষয়ে সব রাজনৈতিক দল কৌশলী একটা অবস্থান আছে। সেই বিষয়টা যদি আপনি বলতেন, আসলে আওয়ামী লীগ কাছে নির্বাচন করা উচিত বা যাওয়া উচিত, বা এই বিষয়টা যদি আপনি দেখেন, এটা খুব হাইপোথেটিক্যাল প্রশ্ন। এখন এখানে ক্ষমতার পালা বদল হয়। আমরাও কিন্তু ক্ষমতায় ছিলাম 1991 সাল থেকে 96 সাল পর্যন্ত। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এরপর আবার 2001 সালে আমরা ক্ষমতায় এসেছি, কিন্তু কাউকে পালিয়ে যেতে হয় নাই। 2007 সালের 1/11 পরেও কিন্তু জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা পালায়নি। বেগম খালেদা জিয়াকে কিন্তু বিদেশে পাঠানো অনেক ষড়যন্ত্র চক্রান্ত করেছিলেন, কিন্তু তিনি বলেছেন বিদেশে আমার কোনো বন্ধু নেই, কোনো প্রভু, বিদেশে আমার বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই। আমি যদি রাজনীতি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি এবং আমি এই দেশে আছি, এই দেশে থাকবো। সুতরাং আজকে দেখেন 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার যে পতন, সেই পতনের পরে একটা এত বড় রাজনৈতিক দল, এতগুলি মন্ত্রী, এমপি, আপনার উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, সকলেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তাহলে কিভাবে তারা গত 15 বছর ধরে দেশে দুঃশাসন চালিয়েছে, কিভাবে একটি অনির্বাচিত সরকার হয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে লুটপাট করেছে, টেন্ডারবাজি করেছে, মাস্তানি করেছে, কিশোর গ্যাং তৈরি করেছে। অপরাধ জগতের এমনও কোনো কাজ বাকি নাই যা আওয়ামী লীগ করে নাই, এবং রাজনৈতিক দল হিসেবে এটা আওয়ামী লীগের জন্য অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত ন্যাক্কারজনক যে পুরো আওয়ামী লীগের পুরো ক্যাবিনেট, পুরো আওয়ামী লীগের টোটাল স্ট্রাকচারকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি তাদের নিজস্ব বিষয়, তারা কি ভাবছে, তারা কি করছে। তো দেশের মানুষ এগুলি নিয়ে কোনো, দেশের মানুষের মাঝে আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করা না করা নিয়ে কোনো আগ্রহ আছে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে, ধরুন জিয়াউর রহমানের যে 1977 সাল 24শে জানুয়ারি, ওই দিন উনি 9 মাইল হেঁটে আপনার সিলেট হাওড় অঞ্চলে মানে জনমানুষের কাছে গিয়েছেন, অ্যাজ এ লিডার হিসেবে মানুষের কাছে যে আসলে উনি তার রাজনৈতিক বার্তা ছিল এবং জনমানুষের আকাঙ্ক্ষা উনি সবসময় পূরণ করার চেষ্টা করেছেন। আসলে আপনারা যারা রাজনীতি যারা করছে বা তারা এটা ধারণ করতে পারছেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে রাজনীতিকে জনগণের কাছে নিয়ে গেছিলেন, রাজনীতিকে শ্রমিকের বস্তিতে, কৃষকের জমির আইলে নিয়ে গেছিলেন। তিনি নিজে হেঁটে হেঁটে খাল খনন কর্মসূচি সফল করেছেন। খাল খনন কর্মসূচিটা অত্যন্ত যুগোপযোগী ছিল তৎকালীন সময়ে, কেননা আপনার পানির অভাবে, পানি সেচের অভাবে সেদিন
3 ফসলা জমিতে 1 বছরে একবার মাত্র চাষ হতো। জিয়া রহমান সাহেবের 19 দফা কর্মসূচির অন্যতম একটি কর্মসূচি ছিল খাল খনন কর্মসূচি। এই খাল খনন কর্মসূচি জিয়া রহমান কিন্তু নিজে গিয়ে তদারকি করে নিজে খাল খনন করে তিনি খাল খনন কর্মসূচিকে একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছিলেন, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত অনাবাদী জমিগুলো আছে সেগুলোকে আবাদের আওতায় এনেছিলেন। তিনি বলেছেন রাস্তার 2 পাশে খালি থাকতে পারবে না, 2 পাশে ফসলের আপনার ফলের গাছ লাগাতে হবে এবং সেখানে তরি তরকারি লাগাতে হবে। এইভাবে করে তিনি একটা কৃষিতে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন এনে এসেছিলেন। তিনি প্রত্যেকটা শিল্প কারখানায় 2 শিফট চালু করার চেষ্টা করেছিলেন। আজকে গার্মেন্টস সেক্টরের যে উন্নয়ন, এই গার্মেন্টস সেক্টর উন্নয়ন কিন্তু জিয়া রহমান করেছিলেন। আজকে যে এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড বা ঢাকায় যেটা আছে বা চট্টগ্রামে ইপিজেড সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে এক্সপোর্ট প্রসেসিং জোন, এগুলো কিন্তু জিয়া রহমান চালু করেছিলেন। এবং বিদেশি শ্রমিক পাঠিয়ে যে দেশের রেমিটেন্স বৃদ্ধি করা, এগুলো সব কিন্তু জিয়া রহমান সাহেবের অবদান। সুতরাং রাষ্ট্রপতি জিয়া রহমান একজন রাষ্ট্রনায়ক হিসেবে যেভাবে সফল, রাজনীতিবিদ হিসেবে তিনি তার চেয়ে বেশি সফল। একজন সামরিক অফিসার হয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, একজন সামরিক অফিসার হয়ে তিনি 7 নভেম্বরের বিপ্লব সংহতি দিবসের নেতৃত্ব দিয়েছিলেন, একজন সেনাবাহিনীর লোক হয়েও তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, যেটা 1975 সালের 25শে জানুয়ারি আপনার আওয়ামী লীগ পার্লামেন্টে দাঁড়িয়ে সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন, সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন। জিয়া রহমান কিন্তু সকলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। এবং এই যে আওয়ামী লীগ রাজনীতি করছেন, আওয়ামী লীগ তো বিলুপ্ত করে বাংলাদেশ কৃষক শ্রমিক আয়োগ হয়েছিলেন, সেটাকে আওয়ামী লীগ নামকরণ করা হয়েছে কিন্তু জিয়া রহমান সাহেবের আমলে। তারা বাংলাদেশ আওয়ামী লীগের নামটি লাইসেন্স করেছেন কিন্তু জিয়া রহমান সাহেবের সময়। এবং শেখ হাসিনাকে বাংলাদেশে এনে 32 নম্বরের বাড়ি কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব কিন্তু সেই কাজগুলি করেছিলেন। সুতরাং জিয়া রহমানের যে রাজনীতি, অগ্রসরণ যে রাজনীতি, উন্নয়নের যে রাজনীতি, আজকে যে পল্লী বিদ্যুৎ, আজকে যে বিদ্যুতায়ন, এই সব কর্মসূচি কিন্তু জিয়া রহমান সাহেবের আমলে। সুতরাং জিয়া রহমান সাহেবের রাজনীতি যদি আমরা ধারণ করতে পারি, তার যে সততা, তার যে দেশপ্রেমিকতা, তার যে রাষ্ট্র পরিচালনার দক্ষতা, এগুলো যদি কাজে লাগাতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। গত কয়েকদিনের কাছে আমরা দেখছি যে আসলে মুজিববাদ নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে, আমরা জিয়াবাদ আসলে কখনো এই কথাটা শুনতে পাইনি। ওরা বলছে আসলে মুজিববাদ জিয়াবাদ কিছুই থাকবে না। আসলে এই বিষয়টা যদি আপনি বলতেন। আসলে এইগুলি কতগুলি আসলে বাচালেমি কথা, মানে বাচালে তাছাড়া আর কিছু না। এই ধরনের কথা আমরা কোনো সমস্যা নেই। স্বাধীনতার পরে একটা কথা শুনেছেন, বিশ্বে এক নতুনবাদ, মুজিববাদ। এটার মধ্য দিয়ে কিন্তু শেখ মুজিবুর রহমানের পতনটা নিশ্চিত করা হয়েছিল। কারণ আচ্ছা, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। সুতরাং আমরা কিন্তু বাংলাদেশ জাতীয় দলের নেতাকর্মীরা কোনো জিয়াবাদ কোনো স্লোগান দিয়ে নেয়, আমরা এটাকে এই ধরনের কোনো কিছু মনেও করি না। জিয়া রহমান তার কর্মের মাধ্যমে, তার দেশপ্রেমিকতার মাধ্যমে, তার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতি তার যে শ্রদ্ধা এবং বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে আছেন, বেঁচে আছেন এবং আজীবন বেঁচে থাকবেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন, আজকে দেখেন জিয়া পরিবার 1971 সালে স্বাধীনতা সংগ্রামী জিয়া পরিবার তাদের জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা সংগ্রাম করেছেন। 1975 সালে 7 নভেম্বর বিপ্লব সংহতি দিবসে জিয়া রহমান প্রাণ প্রদীপ ছিলেন। 1982 সালে 24শে মার্চ থেকে 1990 পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আপসের সংগ্রামের মধ্য দিয়ে 1991 সালে গণতন্ত্রকে পুনঃপ্রবর্তন করেছেন। আজকে আবার 2024 সালে এসে তারেক রহমানের নির্দেশে, তারেক রহমানের আদর্শিক চিন্তার মধ্য দিয়ে, তারেক রহমানের ক্যারিসমেটিক নেতৃত্বের কারণে 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদের পতন হয়েছে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং এখানে মুজিববাদ, জিয়াবাদ এই বিষয়গুলো আমাদের কাছে খুব বেশি প্রাসঙ্গিকতা নেই। আচ্ছা, যখন সরকার পতন হওয়ার পর অনেকে প্রশ্ন তুলছে যে আসলে বিভিন্ন দল কিন্তু আসলে আপনার এই কি বলছে টেন্ডারবাজ, তারপর হচ্ছে আপনার চাঁদাবাজি প্রশ্ন উঠছে। আসলে বিষয়টা কেন উঠছে, আসলে কি করছে, বা এই জায়গা থেকে আপনার কি ব্যবস্থা নিচ্ছেন? আসলে আপনারা জানেন ইতিমধ্যে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরে মানুষ মনে করেছিল, আওয়ামী লীগ তো আশঙ্কা করেছিল যে তারা যদি ক্ষমতা থেকে চলে যায় তাদের 5 লক্ষ নেতাকর্মী মারা যাবে। হ্যাঁ, সে প্রশ্নটা কিন্তু রাখছিল। কিন্তু আপনারা দেখেন 5 আগস্টের পরে 3-4 দিন দেশে কোনো সরকারই ছিল না, কোনো পুলিশ ছিল না, কিন্তু সে ধরনের কোনো বড় কোনো অঘটন ঘটেছে? আল্লাহ অশেষ রহমতে এবং দেশের মানুষের সীমাহীন ত্যাগ এবং তাদের যে একাগ্রচিত্ততা, গণতন্ত্রের প্রতি তাদের যে
অবিচল চিন্তা ভাবনা, সে কারণে কিন্তু দেশের মানুষ নিজেরাই নিজেদের দায়িত্ব পালন করেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই ধরনের বড় ধরনের কোনো অঘটন ঘটে নাই। আপনি বলছেন যে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়তো হতে পারে, এবং আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এটা খুব কঠোরভাবে তিনি নিয়ন্ত্রণ করেছেন এবং এই ব্যাপারে তিনি জিরো টলারেন্সে ছিলেন। কোনো পর্যায়ে না থাকে তিনি 4 দিন। যাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এসেছে, যে পত্রিকা কেউ একটা মিথ্যা নিউজ করে দিল যে ও বিএনপির অমুক নেতা ওই জায়গায় হস্তক্ষেপ করছেন, তিনি এটার কোনো জাস্টিফিকেশন করেন নাই। তিনি কিন্তু সাথে সাথে ওনাকে পদ থেকে ড্রপ করে দিয়েছেন, পদ থেকে অব্যাহত করে দিয়েছেন, অথবা বহিষ্কার করে দিয়েছেন। আমাদের 500-র অধিক নেতাকর্মী ইতিমধ্যে দল থেকে বহিষ্কার হয়েছে, কিন্তু সব অভিযোগগুলো কিন্তু সঠিক নয়, সব অভিযোগগুলো সঠিক নয়। সুতরাং জাতীয়তাবাদী দল এই ব্যাপারে তার কঠোর এবং কঠিন সিদ্ধান্ত হচ্ছে, কেউ যদি জাতীয়তাবাদী দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম করতে চায়, জাতীয়তাবাদী দল সেই অপকর্মের দায়িত্ব নিবে না, তাকে দল থেকে সোজাসুজি বের করে দেওয়া হবে। যেমন এই সময় আসলে প্রশ্ন হচ্ছে নির্বাচন প্রসঙ্গ। আসলে বিপি বলছে যে আসলে যত দ্রুত নির্বাচন যাওয়া যায় আসলে তত দ্রুত কিন্তু আসলে দেশের জন্য বেনিফিট হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলছে আমরা সংস্কার করে আসলে নির্বাচন দিতে চাই, সেই ব্যাপারে তারা স্পেসিফিক কোনো কিছু আসলে জানানি। আসলে বিষয়টা যেটা এটা নিয়ে জনগণের মাঝে ইতিমধ্যে খুব বিরাজ করছে, খুব কাজ করছে। দেশের অর্থনীতি একটা স্থবির অবস্থার মধ্যে আছে। আজকে চেষ্টা করছে ডক্টর ইউনূস সাহেব, অন্তর্বর্তী সরকার দেশের মানুষের দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ইতিমধ্যে অনেক কিছু নিয়ন্ত্রণ এসেছে, তারপরেও আপনি দেখেন ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং আরো কিছু বিষয় আছে যেগুলো রাজনৈতিক সরকার ছাড়া সমাধান হয় না, এবং সংস্কার কর্মসূচি অবশ্যই অব্যাহত থাকবে। সংস্কারের এটা তো সময় উপযোগী একটা ব্যাপার, এক সময় এক ধরনের সংস্কার করতে হবে, কিন্তু সংস্কারের কথা বলে একটি অনির্বাচিত সরকার অনন্তকাল ক্ষমতায় বসে থাকবেন, এটা কিন্তু দেশের মানুষ ভালোভাবে দেখছেন না। সুতরাং আমরা মনে করি যে সমস্ত সংস্কারের কথা ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই সংস্কার কর্মসূচিগুলো আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে বা দেশের একটা নির্বাচিত পার্লামেন্ট এই সংস্কারগুলো করবে। কিন্তু সব বেসিক কিছু সংস্কার করে, ইলেকশন কমিশন বলেন, আপনার আরো কিছু সংস্কার কর্মসূচি ইতিমধ্যে সরকার করে তারপর একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারে। নির্বাচন যত ব্যাহত হবে তত কিন্তু দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি বলেন, অর্থনীতি বলেন, সবকিছু কিন্তু একটা খারাপের দিকে যাবে। সেই কারণে আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সময়ে সংস্কার কর্মসূচিগুলো সম্পন্ন করে আমরা মনে এই বছরের আমরা নির্বাচন দাবি করছি। এই বছরে আমাদের দলও বলছে যে বছরের ভিতরে একটা নির্বাচন হলে তাহলে দেশের মানুষ মানে অধৈর্য হবে না, কিন্তু তা পরবর্তীতে হলে কিন্তু দেশের মানুষ মানে অস্থির এবং অধৈর্য হয়ে যাবে। এবং আমরা আশা করব যে জুলাই বিপ্লবের যে 5 আগস্টের যে শেখ হাসিনার পতন, সেদিনে একটা নির্বাচনের ব্যবস্থা হতে পারে। সর্বোপরি আপনাকে একটা প্রশ্ন দেশে শেষ করতে, যে আপনি যেহেতু রাজনীতির বাইরে একজন সচেতন নাগরিক, চট্টগ্রাম নিয়ে আসলে আপনার ভাবনাকে যদি একটু বলতে হবে। চট্টগ্রাম তো আসলে আমরা ছোটকাল থেকে শুনতাম প্রাচ্যের রাজধানী চট্টগ্রাম, এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম। এখানে চট্টগ্রাম এমন একটি জায়গা যেখানে পাহাড় আছে, এখানে সমুদ্র আছে, এখানে হাই ফরেস্ট আছে, আপনার রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, আপনার কক্সবাজার সবগুলো কিন্তু, এবং চট্টগ্রাম বন্দর, সবকিছু নিয়ে চট্টগ্রাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। কিন্তু চট্টগ্রামে কাঙ্ক্ষিত উন্নয়নগুলো গত 15 বছর হয় নাই। আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনিও চট্টগ্রামের লোক, ডক্টর ইউনূস সাহেব, এবং নির্বাচিত সরকার আসলে সেটা যে সরকারে হোক, আমরা আশা করব চট্টগ্রামকে একটি বাণিজ্যিক রাজধানী যে বেগম খালেদা জিয়ার সময় রূপ দেওয়া হয়েছিল, সেই তারই কনসেপ্টে চট্টগ্রামকে একটি সুন্দর এবং আধুনিক চট্টগ্রাম শহর হিসেবে গড়ে তুলবে। এই প্রচেষ্টা জাতীয়তাবাদী দল সবসময় চায়, এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবেও যে চট্টগ্রাম বন্দর বিশ্বের অন্যতম একটা প্রাকৃতিক সৌন্দর্য একটা বন্দর, সুতরাং এই চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে চট্টগ্রামে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা বা অবকাঠামোগত উন্নয়ন এবং সুযোগ সুবিধা সহ এগুলি সুন্দরভাবে সম্পন্ন করবো বলে আমি আশা করি। সিএনটিভি আসলে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আপনাদের সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলি দেশের চট্টগ্রামের মানুষ বিশেষ করে দেখছে এবং দেশের মানুষ দেখছে। আমি আশা করব সিএনটিভি তার যে কলা কৌশলী, তার যে আপনার ডাইনামিকিজম, তার যে সৌন্দর্য, এগুলিকে সুন্দর উপস্থাপন করবে।